নমস্কার, আপনাদের স্বাগত। বিভিন্ন যান্ত্রিক ত্রুটির কারণে বিগত বেশ কয়েক মাস আমরা গল্প পরিবেশন করতে পারিনি, তার জন্যে আমরা ক্ষমা প্রার্থী। আজকে আপনারা শুনতে চলেছেন অরুণ আইনের লেখা ওনারা আছেন। গল্পের বিভিন্ন চরিত্রে সূত্রধর সোমনাথ মজুমদার, মিত্তিরদা সতীনাথ চট্টরাজ, নারায়ণদা সব্যসাচী ভট্টাচার্য, মল্লিকদার ভূমিকায় অনিরুদ্ধ চক্রবর্তী এবং অন্যান্য ভূমিকায় প্রসেনজিৎ ব্যানার্জি। আজকের গল্প ওনারা আছেন। রাতের মেল ট্রেন ঘন্টায় 120 কিলোমিটার গতিবেগে তখন হুহু করে ছুটে চলেছে। একটি 3 টায়ার কামরার ভেতর করিডরের হলুদ টিমটিমে আলোয় যাত্রীরা গাঢ় ঘুমে আচ্ছন্ন। শুধু দুজন ভদ্রলোক মুখোমুখি গল্প করছিলেন। এই কথা সে কথার পর রাতের মেলগাড়িতে যে প্রসঙ্গ আসা অবধারিত, অবশেষে সেই মোক্ষম প্রসঙ্গটি এসে পড়ল, ভূত কথা। প্রথম ভদ্রলোক দ্বিতীয় ভদ্রলোককে জিজ্ঞাসা করলেন, আচ্ছা মশাই, আপনি ভূতে বিশ্বাস করেন? দ্বিতীয় ভদ্রলোক কথা শুনে প্রথমে চমকে উঠলেন, তারপর মৃদু হাস্য করে এবং তৎক্ষণাৎ পাশের জানালা গলে ভ্যানিশ হয়ে গেলেন। বহুদিন আগে আমাদের এক ভূতের গল্পের আড্ডায় মল্লিকদা এই গল্পটি বলেছিলেন। এটি পৃথিবীর এযাবৎ সবচেয়ে ছোট ভূতের গল্প এবং ক্লাসিকও বটে। এই কথা শুনে মিত্তিরদা মুচকি হেসে বললেন, আমিও একটা ছোট্ট ভূতের গল্প জানি এবং সেটিও কিন্তু বেশ ক্লাসিক। মিত্তিরদার এই কথায় আড্ডা আবার জমে উঠল। আমরা বেশ উৎসাহ নিয়ে বলে উঠলাম, শুরু করুন মিত্তিরদা, শুরু করুন। এ মাসের মেস ম্যানেজার নারায়ণদা উদ্যত কণ্ঠে ভজুয়াকে ডেকে বললেন, এই ভজুয়া, আর এক রাউন্ড চিংড়ি কাটলেট আর চা নিয়ে আয় তো। মিত্তিরদা তার মোটা হাভনা চুরুট থেকে ধোঁয়া বার করে বললেন, পরিবেশ সেই একই, ওই তোমাদের মল্লিকের গল্পের মতোই। রাতের মেল ট্রেন, যাত্রীরা গভীর ঘুমে আচ্ছন্ন। শুধু রাত চড়া দুই ভদ্রলোকের গল্প একেবারে জমে উঠেছিল। কিছুক্ষণ পর প্রথম ভদ্রলোক উঠে দাঁড়িয়ে দ্বিতীয় ভদ্রলোককে বললেন, দাদা, তোমার সুটকেসটা একটু দেখবেন? আমি বাথরুম থেকে আসছি। হ্যাঁ হ্যাঁ, অসুবিধা নেই, আপনি যান। প্রথম ভদ্রলোক বাথরুম থেকে ফিরতেই দ্বিতীয় ভদ্রলোক বাথরুমের দিকে গেলেন, কিন্তু আর ফিরলেন না। এক নিঃশ্বাসে গল্প শেষ করে মিত্তিরদা চুপ করলেন। ঘরের মধ্যে আমরা গুটি কয় মানুষ। গল্পের মধ্যে যে ভয়ঙ্কর বিভৎসতা ছিল তা তখন জমাট হয়ে ঘরের আবহাওয়ায় চেপে বসেছিল। আমরা কেউ কোনো কথা বলতে পারছিলাম না। মল্লিকদা বললেন, সত্যি ক্লাসিক। আমাদের বন্ধু প্রবীর বলল, আচ্ছা মল্লিকদা, আপনি ভূতে বিশ্বাস করেন? দূর, ভূত বলে আবার আছে নাকি কিছু? তবে হ্যাঁ, যারা এসব বানায় তাদের তারিফ করতে হয় বটে। মাথাতে কেমন সব বানায় বলো। রতনের এই উড়িয়ে দেওয়া কথায় আমাদের সদ্য জমে ওঠা ভুতুড়ে মেজাজটি একেবারে মাটি হয়ে যাচ্ছিল আর কি। নারায়ণদা উষ্ণ গলায় ধমক দিয়ে উঠলেন, চুপ! তুমি চুপ করো ভাই ছোকরা। প্রেসিডেন্সি কলেজে দুপাতা পড়ে বড় লায়ক হয়ে উঠেছো। জীবনে কতটুকু জানো হে তুমি? রতন মুখ নিচু করে রইল। রতনের এই হেন অবস্থায় আমরা বেশ মনে মনে খুশি হয়ে উঠলাম। আরে বাবা, ভূত থাকুক বা না থাকুক, ভূতের গল্পের খোশ মেজাজটি তো আছে, সেটি অস্বীকার করিস কেন? তার উপর নারায়ণদার দেওয়া সেকেন্ড রাউন্ড চিংড়ির কাটলেট আর চা, ভূত ছাড়াও সব জমে নাকি? এতক্ষণ মোটা চুরুটের বাদামি ধোঁয়ার আড়ালে মিত্তিরদা মিটমিট করে হাসছিলেন। আমাদের এসব কথাবার্তা শুনে এবার বললেন, ছোট গল্পের নিয়ম মেনে আমার গল্পটা কিন্তু ওখানেই শেষ। তবে জীবনের সব গল্পের তো আর ছোট গল্প হয়ে ওঠার ভাগ্য হয় না হে। মিত্তিরদা যেন একেবারে পাকা পুরোহিত। নিভে যাওয়া আগুনে
ঠিক কখন ঘৃতাহুতি দিতে হয় তা তিনি বিলক্ষণ জানেন। ওনার কথার আড়ালে নতুন গল্পের যে খোঁচাটুকু ছিল তাতেই একেবারে হৈ হৈ করে আমাদের দ্বিতীয় রাউন্ড আড্ডা জমে উঠল। আর ঠিক একেবারে কনসার্ট মিলিয়ে হাতে চিংড়ির কাটলেট আর ধুমায়িত চায়ের ট্রে নিয়ে ভজু একেবারে যেন রঙ্গমঞ্চে ঝাঁপিয়ে পড়ল। সিনিয়র মেম্বার মল্লিকদা প্রথমেই একটি বৃহৎ সাইজের কাটলেট তুলে বললেন, এবার একটু ঝেড়ে কাশো হে মিত্তির। মিত্তিরদা তখনও চুরুটের আড়ালে মিটমিট করে হাসছিলেন। আমাদের চিরচেনা বাড়ির মিত্তিরদা যেন ক্রমেই কেমন অচেনা হয়ে উঠছেন। বেড়ে হাসিখানা ঝুলিয়েছেন পাকা গোফের নিচে, যেন নেহাত নিতে হয়, না নিলে অভদ্রতা হয়, এমন ভঙ্গিতে একটা পুষ্ট কাটলেট তুলে নিয়ে বললেন, ওই গল্পেরও একটা দ্বিতীয় অধ্যায় আছে, তবে সেটা ভূতের কিনা জানি নে, সেটা তোমরাই বিচার করবে। এ কথা শুনে মল্লিকদা বললেন, মিত্তির বড্ড ড্রিবলিং করছে পেনাল্টি এরিয়ায়। এবার গোলে শট মারো দেখি, আমরা তো আর সইতে পারছি না। মিত্তিরদা চুরুটে একটা বড় টান দিয়ে শুরু করলেন। আমি গোপনে রতনকে একটা রাম চিমটি দিলাম, অর্থ মাঝখানে তর্ক তুলে একদম বাজে ডিস্টার্ব করবে না। মিত্তিরদা বললেন, গল্পটা প্রথম শুনেছিলাম আমার কলেজ লাইফে, কিন্তু কি যে হলো কে জানে, গল্পটা আমার মনের মধ্যে একেবারে গেঁথে গেল। আমি ভাবলাম, আচ্ছা গল্পটা যদি সত্যি হতো আর আমি যদি সেই প্রথম ভদ্রলোক হতাম, একজন তার মাথাটা ধরুন বলে আমার কোলে ফেলে দিয়ে মুন্ডুহীন ধর নিয়ে বাথরুমের দিকে এগিয়ে যাচ্ছে, ভাবতেই আমার গায়ে কেমন যেন একটা কাঁটা দিয়ে উঠল। এখন সময় বিরতির। ফিরে এলাম বিরতির পর। মিত্তিরদা বললেন, গল্পটা প্রথম শুনেছিলাম আমার কলেজ লাইফে, কিন্তু কি যে হলো কে জানে, গল্পটা আমার মনের মধ্যে একেবারে গেঁথে গেল। আমি ভাবলাম, আচ্ছা গল্পটা যদি সত্যি হতো আর আমি যদি সেই প্রথম ভদ্রলোক হতাম, একজন তার মাথাটা ধরুন বলে আমার কোলে ফেলে দিয়ে মুন্ডুহীন ধর নিয়ে বাথরুমের দিকে এগিয়ে যাচ্ছে, ভাবতেই আমার গায়ে কেমন যেন একটা কাঁটা দিয়ে উঠল। তারপর প্রায়ই আমি এই স্বপ্নটা দেখা শুরু করলাম, আর প্রতিবার কুলকুল করে ঘেমে উঠে আমি ধর্মর করে ঘুম ভেঙে জেগে উঠতাম। বলতে গেলে বেশ কয়েক বছর এই গল্পটা আমাকে তাড়া করে নিয়ে চলল। আমার কলেজ লাইফের পর আমি চাকরিতে ঢুকলাম কলকাতা পুলিশে। তখন ব্রিটিশ আমল, দাদা ধরে চাকরির উন্নতি হতো না, উন্নতি করতে হতো কাজ দেখিয়ে। ভালো কাজ দেখিয়ে পরপর বেশ কয়েকটা প্রমোশন পেয়ে গেলাম, ডিপার্টমেন্টে আমার খুব সুনাম হলো। তখন আমি গোয়েন্দা বিভাগের সিনিয়র ইন্সপেক্টর। মল্লিকদা 2 নম্বর কাটলেটটা হস্তগত করে বললেন, মিত্তির হচ্ছেটা কি? সুযোগ পেলেই নিজের কথার স্বাদ কাহন, তাও এই জুনিয়রদের সামনে। এবার মিত্তিরদা 3 নম্বর কাটলেট একটু অন্য মনস্কভাবে তুলে নিয়ে বললেন, আহা, আরে গল্পের একটা পরিবেশ আছে না, সেটা গড়ে নিতে হবে তো। আপনি অসহযোগ আন্দোলনের সময় গান্ধীজির ডাকে ব্রিটিশ গোলামীকে লাথি মেরে চলে এসেছিলেন এবং নিচে স্বাধীন ব্যবসায় নেমেছিলেন, সেই গল্পটা আমরা সবাই জানি। মিত্তিরদা চায়ের কাপে আয়েশ করে একটা চুমুক দিয়ে বললেন, সেই কথাতেই তো আসছি। সে আজ তা প্রায় 35 বছর আগের ঘটনা। হঠাৎ রিপোর্ট এলো কলকাতার গোরস্থানে এক ধরনের চুরি হচ্ছে। আমাদের তো এতদিন জানা ছিল গোরস্থানে সাধারণত দামি মার্বেল, পাথর এইসবই চুরি হয়, কিন্তু রিপোর্ট এলো কবর খুঁড়ে নাকি মানুষের কঙ্কাল চুরি হচ্ছে এবং সেগুলি
বিদেশে চড়া দামে পাচার হচ্ছে। তদন্তের ভার পড়ল সেই আমার উপর। কিন্তু কি বলবো রে ভাই, 3 মাস আদা জল খেয়ে লেগে লইলাম, কিন্তু কিচ্ছু হলো না, শুধু নাস্তানাবুদি হলাম, যেন ভোজবাজির খেলা। রোজই একটা না একটা কবরখানা থেকে কঙ্কাল চুরি হতেই লাগলো। ডিপার্টমেন্টে আমার প্রেস্টিজ একেবারে পাংচার। এই সময় একদিন জামশেদপুর থেকে খবর এলো যে মা খুব অসুস্থ। বড় সাহেবের থমথমে মুখের সামনে টেলিগ্রামখানা নিবেদন করে কোনো মতে একদিনে ছুটি মঞ্জুর হলো। রাতের বোম্বে মেল ধরলাম হাওড়া থেকে। খড়গপুর পেরিয়ে গাড়ি ছুটছে তখন হু হু করে। গাড়িতে সবাই তখন একবারে ঘুমিয়ে কাদা, শুধু আমার এই মরা চোখে ঘুম নেই। মায়ের অসুখের চিন্তা, তার উপর নাজেহাল হওয়া তদন্তের দুশ্চিন্তা। ঠিক এমন সময় ঘটনাটি ঘটল। স্বপ্নে ঠিক যে মানুষটিকে দেখতাম, একটু ধরুন বলে তার মাথাটা আমার কোলের উপর ফেলে বাথরুমের দিকে এগোতেন, হুবহু সেই মানুষটি এখন মিটমিট করে হাসতে হাসতে আমার দিকে এগিয়ে আসছেন। আমার সমস্ত শরীর মুহূর্তের মধ্যে একটা বরফের স্তূপ হয়ে গেল। ঠিক যে দৃশ্যের জন্য সারাটা জীবন স্বপ্নে তাড়া খেয়েছি, তাই এখন হুবহু স্বপ্ন থেকে উঠে এসে আমার দিকে এগিয়ে আসছে। আমার সেই বরফ শরীরটাকে নাড়াবার তখন একটুও ক্ষমতা নেই। পায়ের জুতো দুটো মনে হচ্ছে এইমাত্র কেউ যেন জলে চুবিয়ে আনলো। ভদ্রলোক আমার কাছে এগিয়ে এসে হুবহু সেই একই ভঙ্গিতে ঈষৎ লাজুকভাবে বললেন, আমার এই জিনিসটা একটু ধরবেন, আমি একটু বাথরুম থেকে ঘুরে আসি। তখন শুধু একটা চাপা বোবা গোঙানি বেরোচ্ছে আমার মুখ থেকে, তারপর মূর্ছা। ঠিক মোক্ষম সময়ে চুপ করে গেলেন মৃত্যুদা। আমাদের হৃৎপিণ্ড তখন যেন ঠিক গলায় এসে ঠেকেছে। অমন অমন জাদ্রেল মল্লিকদা, তার হাতেও তখন খেতে ভুলে যাওয়া ঠান্ডা কাটলেট ঝুলছে। গল্প থামিয়ে মৃত্যুদা তখন তার নেভা চুরুটটির যত্নে ভীষণ রকম ব্যস্ত হয়ে উঠলেন, যেন এটি পৃথিবীর শেষ চুরুট। হাভানা দেশটি অগ্নুৎপাতে ভেসে গেছে। বেহায়া রতন পাশে পড়ে থাকা বাক্স থেকে একটি নতুন চুরুট বার করে লক্ষণের ভক্তিতে সেটি এগিয়ে দিলেন মৃত্যুদার দিকে। কিন্তু বুড়োভাম অনেক বড় ওস্তাদ। নেভা চুরুট খোঁচাতে খোঁচাতে মৃত্যুদা উদাস গলায় বললেন, কাটলেটগুলো বড় মধুর ছিল হে, কোন দোকান থেকে এনেছো? কি আশ্চর্য! দেখি সে আহ্বানে গলা মিলিয়েছেন স্বয়ং মল্লিকদাও। তখন মৃত্যুদার যেন হুঁশ হলো। রতনের বাড়ানো নতুন চুরুটে অগ্নি সংযোগ করে আবার শুরু করলেন। ব্রিটিশ ট্রেনিং হে, সে জিনিসই ছিল আলাদা, বড় কড়া জান আমাদের। বোধহয় ওই মুহূর্তের জন্য অজ্ঞান ছিলাম। জ্ঞান ফিরতেই দেখি কোলের উপর পড়ে আছে একটি নরকরটি, ধপধপে সাদা দাঁত, যেন হাসছে। দেখলে সত্যি শিউরে উঠতে হয়। মুহূর্তের মধ্যে আমার ভিতরে সিনিয়র গোয়েন্দা ইন্সপেক্টর ধ্রুবজ্যোতি মিত্র জেগে উঠল। ভ্রু কুচকে ভাবলাম, চলন্ত ট্রেনে নরকঙ্কাল করটি এলো কোথা থেকে? তবে কি এই ট্রেনেই চালান হয়ে যাচ্ছে নতুন চোরাই মাল? খবর ছিল বোম্বাই বন্দর থেকে মাল ওঠে জাহাজে বাইরে যাওয়ার জন্য, আর এটিও বোম্বাইগামী ট্রেন। মনে হচ্ছে যেন একটা রহস্যের তল দেখতে পাচ্ছি। জামশেদপুরে ট্রেন থামতেই স্টেশন মাস্টারকে আইডি কার্ড দেখিয়ে ট্রেন ডিটেন করালাম। জিআরপির সাহায্য নিয়ে কামরা তন্ন তন্ন করে খোঁজা হলো। বেরিয়ে পড়ল একটি স্টিলের ট্রাঙ্ক, তাতে 3টি নরকঙ্কাল পাচার হচ্ছিল। সরি, 3টি নয়, 2.5টে। কারণ একটি মাথা ছিল আমার কোলে। লোকটিকেও খুঁজে পেতে দেরি হলো না। মাকে দেখেই
পরের ট্রেনে চড় নিয়ে কলকাতায় পৌঁছালাম। ডিপার্টমেন্টে আবারও আমার ধন্য ধন্য পড়ে গেল, কিন্তু দুটো ব্যাপারে আমার আজও খটকা রয়ে গেল, এবং আজও সেই খটকা কিন্তু দূর হলো না। মল্লিকদা গম্ভীরভাবে বললেন, খটকাটা কি? খটকাটা হলো তারপর থেকে এই স্বপ্নটা আমি কিন্তু আর দেখি না। এ বড় আশ্চর্য ব্যাপার। আর দুই? দুই, ভূতে আমি বিশ্বাস করি না, কিন্তু ওই লোকটা কে, আর স্টিলের বন্ধ ট্রাঙ্ক থেকে একটা করটি আমার কোলে এলোই বা কি করে? এবারে তোমরাই বিচার করো। এতক্ষণ আপনারা অরুণ আইন রচিত ওনারা আছেন গল্পটি শুনছিলেন। নাট্যরূপ প্রসেনজিৎ ব্যানার্জি, আবহ ও স্পেশাল এফেক্টে ব্যানার্জি ক্রিয়েশন, স্টুডিও সহযোগিতায় SM প্রোডাকশন। আজকের গল্পে আমাদের পাশে পেয়েছিলাম ভারপ্রাপ্ত আধিকারিক সতীনাথ চট্টরাজ মহাশয়কে। টুইসডে স্টোরির পক্ষ থেকে জানাই আন্তরিক ধন্যবাদ।